রাত ৩টা বাবা কল দিয়ে বলল, তোমার মাকে এই মাত্র খুন করে এসেছি, আমিও আত্মহত্যা করব, যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস। সকালে এসে আমাদের লাশ দুটো দাফন করার ব্যবস্থা করিস। এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি, চিন্তা করিস না, দূরের ওই আসমান থেকে তোকে আশীর্বাদ সর্বদাই করব। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, বাবা তুমি এসব কি বলছো? মাকে কেন খুন করছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, নাকি মজা করছো? আমার কথার উত্তরে আব্বু বলল, বেশি কথা বলে সময় নষ্ট করব না, তোর মা এতক্ষণে পরপারে অনেক দূর চলে গেছে, আর আমি এখন আত্মহত্যা করে তার সঙ্গে হাঁটতে শুরু করব, না হলে সে হারিয়ে যাবে। আমি বললাম, বাবা প্লিজ মায়ের কাছে ফোনটা দাও, আমি তার সাথে কথা বলবো। বাবা বলল, সে তো গলা কাটা অবস্থায় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে, তুই সকালবেলা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আয়। আমাদের দুটো লাশ নিয়ে পুলিশ পোস্টমর্টম করে কাটাছেঁড়া যেতে না করে বলে ফোনটা কেটে গেল। সঙ্গে সঙ্গে বাবার নাম্বারে আরো কল দিলাম, কিন্তু মোবাইলটা বন্ধ। মায়ের নাম্বারে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। বিছানায় বসে কান্না করতে লাগলাম। আমার রুমমেট তহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমার কাছে এলো। আমি তাকে সবকিছু খুলে বললাম, আর সে বলল বাড়ির পাশে কারো কাছে ফোন দিয়ে খবর নিতে। সঙ্গে সঙ্গে চাচাতো ভাই মনিরুলের কাছে কল দিলাম। প্রায় 5 বার কল করার পর চাচাতো ভাই ঘুম ঘুম জড়িত কণ্ঠে বলল, কিরে লিমন, এত রাত কেউ কি কল করে নাকি জরুরি কিছু? আমি কান্না করতে করতে বললাম, মনির ভাই আমাদের বাড়িতে গিয়ে একটু দেখে আসো বাবা মা কেমন আছে। মনির ভাই বলল, কেন, চাচা আর চাচির কি হয়েছে? আমি বললাম, বাবা নাকি মাকে খুন করছে, আর সেও নাকি আত্মহত্যা করবে। আমাকে ফোন দিয়ে এসব বলে কল কেটে দিছে। আমি তো শহরে আছি, তাই তুমি একটু যাবে? মনির ভাই বলল, কি বলিস, আমি এক্ষুনি যাচ্ছি। হাই আল্লাহ, চাচা কেন চাচিকে খুন করবে? আমি বললাম, তুমি একটু তাড়াতাড়ি যাও, আর গিয়ে আমাকে একটু কল দিয়ে জানিও। আমি বরং ততক্ষণ সবকিছু গুছিয়ে রওনা দিচ্ছি, প্লিজ তাড়াতাড়ি যাও। মনির ভাই বলল, আচ্ছা ঠিক আছে। আমি খাট থেকে নেমে তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরা শুরু করছি। তৌহিদ ভাই কি করবে বুঝে উঠতে পারছে না, আমাকে বলল, আমিও তোর সঙ্গে যাব। আমি বললাম, তুই কেন যাবি? তৌহিদ ভাই বলল, সত্যি সত্যি যদি চাচা চাচির বিপদ হয়ে যায় তবে তো। আমি বললাম, প্লিজ এসব বলিস না, পৃথিবীতে আমার বাবা মা ছাড়া কেউ নাই। তখন তৌহিদ ভাই বলল, আচ্ছা মাথা ঠান্ডা কর আর চল তাড়াতাড়ি। রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি, কোনো ধরনের গাড়ি দেখতে পাচ্ছি না। মেন রাস্তার দিকে একটু গিয়ে কিছু একটা পাওয়া যেতে পারে, তাই সেদিকে হাঁটা শুরু করছি। বাস স্টপে এসে একটা মাহিন্দার পেলাম। রাতের বেলা এই দুইটা গাড়ি একটু বেশি চলে জানতাম, তাই উঠে বসে পড়লাম। মাহিন্দারের মধ্যে বসা অবস্থায় মনির ভাই কল দিয়েছিল, কল রিসিভ করলাম। হ্যাঁ মনির ভাই বলো। তখন মনির ভাই বলল, লিমন তোদের রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ করা, ভিতরে বাতি চলে, কিন্তু ডাকাডাকি করলাম কোনো শব্দ পাচ্ছি না, এখন কি করব? আমার মাথায় কাজ করছে না। আমি বললাম, মনির ভাই আপনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন, তাড়াতাড়ি করুন মনির ভাই। তখন মনির ভাই বলল, সত্যি সত্যি যদি তেমন কোনো কিছু হয়ে যায় তাহলে তো পুলিশ ঝামেলা করবে, কারণ পুলিশ শুধু বলবে কেন আমি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছি। আমি বললাম, না কিছু হবে না। আমি তখন বলবো, আমি নির্দেশ দিয়েছি আপনাকে দরজা ভাঙার জন্য। মনির ভাই বলল, আচ্ছা ঠিক আছে। কল কেটে দিয়ে একটা অস্থিরতার মধ্যে হতাশা কাজ করছে আমার ভিতরে ঢুকে তারা কি খবর দেই সেটা অনুমান করতেই কষ্ট হচ্ছে। আর আমার বাবা মায়ের মধ্যে তো কোনো সময় কোনো রাগারাগি দেখিনি, তাহলে কেন তারা এরকম করবে? মিনিট 10 পর মনির ভাই কল দিল। কাপা কাপা গলায় বলল, লিমন তুই কোথায়? আমি চিৎকার করে বললাম, মনির ভাই আমি গাড়িতে আছি, কিন্তু বাবা মা ঠিক আছে তো? মনির ভাই বলল, কিছু ঠিক নেই লিমন, চাচা চাচি দুইজনে লাশ হয়ে গেছে। লিমন তুই তাড়াতাড়ি আয়, তোর বাবা মা যে এই দুনিয়ায় নেই। আমি তখন একটা চিৎকার করে আর কিছু বলতে পারি নাই। তৌহিদ ভাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন্দারের মধ্যে 2 জন যাত্রী ছিল, তারাও কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপসা নদীর ঘাটে গিয়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তৌহিদ ভাই বলল, আমাদের বন্ধুর একটা প্রাইভেট বাইক আছে, তাকে কল দিয়ে আসতে বলবো। আমি বললাম, আচ্ছা চেষ্টা করো। মনির ভাই আমার কথা মতো পারভেজকে বলল। পারভেজের বাসায় টুকপাড়া কবরস্থানের কাছেই। সে শুনেই সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বের হয়ে এলো। আধা ঘন্টা পর সে যখন আমাদের কাছে এসে পৌঁছায়, তখন 3 জন মিলে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি। আমাকে মাঝখানে বসিয়ে তৌহিদ ভাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে।
পারবে যতটা সম্ভব সাবধানে বাইক চালাচ্ছে। ফিরোজপুরের গ্রামের বাড়িতে যখন পৌঁছালাম তখন দিনের আলো ফুটতে শুরু করছে। এর মধ্যে আমাদের ভারী ভর্তি মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ভোররাত থেকে যারা শুনছে তারা সকলে চলে এসেছে। থানা থেকে পুলিশ এখনো আসেনি, তাই লাশ ঠিক সেভাবেই পড়ে আছে। বাবা মারে শোয়ার করে ফ্লোরে গলা কাটা মরদেহ অবস্থায় পড়ে আছে আমার প্রিয় মা। তার কাছে গলা কাটা অবস্থায় পড়ে আছে আমার বাবা। আর বাবার হাতে একটা ছুরি। দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে বাবা নিজেই নিজের গলা কেটে ফেলছে। প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য? বাবার মনে তো এমন কোনো কষ্ট ছিল না যার কারণে সে এরকম করবে। মাকে নিজের হাতে খুন করতে পারবে কি করে? তাহলে কারণটা কি? আমার চিৎকারে তখন ঘরের দরজা জানালা ভেঙে যাওয়ার উপক্রম। মনির ভাই, পারভেজ, তৌহিদ মিলে আমাকে ধরে রাখছে। এমনটা কেন হয়ে গেল? আমি এখন কি নিয়ে বাঁচবো? কে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে? কে আমার জন্য বাজারের শ্রেষ্ঠ মাছটা কিনে নিয়ে আসবে? হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু চোখের সামনে ঘুরছে। মনে হচ্ছে আমি জ্ঞান হারাচ্ছি। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি, নিজের ঘরের সামনের বারান্দায়। এখানে আমি বাড়িতে আসলে প্রায় সময় ঘুমাইতাম। আর বাড়িতে যখন থাকতাম না তখন বাবা বিকালে দুপুরে এখানে বিশ্রাম নিত। বাবার শরীরে সেই ঘ্রাণ পাওয়া গন্ধ নাকে আসছে। দুম করে বিছানা থেকে উঠে বসলাম। তৌহিদ ভাইকে বললাম, বাবা মা কোথায়? তৌহিদ ভাই বলল, পুলিশ এসে নিয়ে গেছে। ময়না তদন্তর পরে নাকি আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি বললাম অসম্ভব, আমার বাবা বলে গিয়েছে তাদের লাশটা কাটাছেঁড়া যেতে না করা হয়। তৌহিদ ভাই বলল, কিন্তু তুই চাইলে তো রাখতে পারতি, তবে তুই অজ্ঞান থাকার কারণে কিছুই করতে পারি নাই। আর পুলিশের কাছে মনির ভাই আর আমি যতটা জানি ততটাই বললাম। তোর কাছে আঙ্কেল ফোন দিয়ে যা যা বলছে। তারপর আমরা দুজন রওনা দিলাম। আর মনির ভাইয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সবকিছুই বললাম। এখন কি আমি আমার বাবা মায়ের লাশ কাটা ছেঁড়া থেকে রক্ষা করতে পারবো না? কিন্তু কেন, কিসের জন্য? বাবার মনে তো এমন কোনো কষ্ট ছিল না যাতে করে সে এভাবে মাকে খুন করবে, নিজে আত্মহত্যা করবে। তাহলে কারণটা কি? আসসালামু আলাইকুম। কি হয়েছিল সেই রাতে? গল্পের পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো গল্পটা কন্টিনিউ করার আগে কিছু কথা বলি। আইডিটা বর্তমানে ফিউজ আছে, তাই তোমরা বেশি বেশি কপি লিঙ্ক কইরা দাও। যত বেশি কপি লিঙ্ক করতে পারবা তত তাড়াতাড়ি গল্প দেওয়ার চেষ্টা করবো। তো অনেকটাই সময় নষ্ট করলাম তোমাদের, তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পেতে ফিরি। আমার চিৎকারে তখন ঘরের জানলাগুলো ভেঙে যাওয়ার উপক্রম। মনির ভাই, পারভেজ, তৌহিদ মিলে আমাকে ধরে রাখতে ব্যস্ত। এমনটা কেন হয়ে গেল? আমি এখন কি নিয়ে বাঁচবো? কে আমাকে রান্না করে খাবার খাওয়াবে? বাজারের শ্রেষ্ঠ মাছটা কে কিনে নিয়ে আসবে? হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু চোখের সামনেই ঘুরছে। মনে হচ্ছে আমি জ্ঞান হারাচ্ছি। আর জ্ঞান ফেরার পরে কি হয়েছিল তা তো আপনারা আগ থেকে শুনছেন। এখন আমার লক্ষ্য, আমি কিভাবে আমার বাবা মাকে রক্ষা করব। আমি কি রক্ষা করতে পারবো না? তখন মনির বলল, তুই চাইলে একবার চেষ্টা করতে পারস। পুলিশের সঙ্গে আমি আবার সবকিছু বললাম। তারা চেয়ারম্যান সাহেবকে খবর দিতে বলে দিল। আমি চেয়ারম্যান সাহেবকে কল করলাম, মনির ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিলাম। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এলেন। তারপর আমি তাকে বললাম যে বাবা মায়ের লাশটা ময়নাতদন্তের দরকার নেই। তিনি বললেন যে ঠিক আছে, আমি এমপির সাথে কথা বলছি আর থানায় বলে দিচ্ছি। মানসিকতার এতটা খারাপ অবস্থা, তবুও অনেক ঝামেলার মধ্যে বাবা মায়ের লাশটা ময়নাতদন্তের হাত থেকে রক্ষা করলাম। কিন্তু মনের মধ্যে সেই প্রশ্ন ঘুরছে, বাবা কেন এমনটা করলো? মাগরিবের কিছুক্ষণ আগেই বাবা মায়ের লাশটা দাফন করা শেষ হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়ে গেটের কাছে রাস্তার পাশে ডান হাতে দিকে একটু ফাঁকা জমি আছে। বছর খানিক আগে একদিন সেখানে কিছু সুপারি গাছের চারা রোপণ করা হয়েছিল। সে সময় মা আমাকে বলছিল, তোর বাবা আর আমি মারা গেলে আমাদেরকে এখানে দাফন করে দিস। লিমন, আমরা তো মানুষ বেশি নই। তুই বাড়ি থেকে বের হবার সময় আমাদেরকে কবরের সামনে সালাম দিয়ে বের হতে পারবি। আর যখন বাড়িতে ফিরবি তখনও আমাদেরকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবি। এই রাস্তা দিয়ে যখন মসজিদের ইমাম বা কোনো ভালো মানুষ হেঁটে যাবে তখন তারা আমাদের জন্য দোয়া করবে। আমি সেদিন হেসেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল আমার বাবা মা এখনো অনেক দিন বাঁচবে। কারণ পৃথিবীর সকল সন্তানেরা চাই তাদের বাবা মা যেন চিরকাল বেঁচে থাকে। মায়ের শেষ কথা অনুসারে সেখানে কবর দিলাম তাদেরকে। এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দাপন কাজ শেষ করে সবাই চলে গেল।
শুধু আশেপাশের মানুষ কিছু আছে। মনির ভাই বারবার আমার কাছে বসে কান্না করছে। বাবা তাকে খুব পছন্দ করত। পাশের ঘরের প্রতিবেশী এক চাচি আমার মাথায় তেল দিয়ে কপালে আর মুখে হাত দিয়ে আদর করে বলল, এভাবে ওরা চলে যাবে কখনো ভাবিনি। বাবা, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, মনকে শক্ত করো, আমরা তো আছি। সারাদিনে মোবাইল বের করার সুযোগ হয়নি। সেই যে সকালবেলা পকেটে রেখেছি, এভাবে পকেটে পড়ে আছে। বের করে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে। চালু করতে গিয়ে দেখি চার্জ আছে। তাহলে মনে হয় চাপ লেগে বন্ধ হয়েছে, কারণ মোবাইলের ব্যাটারি একটু লুজ, তাই মাঝে মাঝে ধাক্কা লেগে বন্ধ হয়ে যায়। কাগজ দিয়ে জাম করে রাখি। মোবাইল চালু করলাম, তারপর কল লিস্টে গিয়ে বাবার নাম্বারের দিকে তাকিয়ে রইলাম। গতকাল রাতেও এ সময় খাবার খেয়ে বাবার সাথে কথা বলছিলাম। মাত্র 40 ঘন্টা। ইচ্ছে করে চোখ দিয়ে পানি পড়ে গেল। খুব মনে পড়ছে বাবার মাকে। হঠাৎ করে চোখ গেল উপরের মেসেজের চিহ্নর উপরে। মেসেজ অপশনে গিয়ে দেখি অনেকগুলো মেসেজ। সচরাচর সিম কোম্পানি অজস্র অপ্রয়োজনীয় মেসেজের জন্য এখন মেসেজ বক্স চেক করি না, তাই ডিলিট করতাম। কিন্তু সেগুলোর মধ্যে বাবার নাম্বার দিয়ে একটা মেসেজ দেখে অবাক হলাম। গতকাল রাত 2:53 মেসেজ এসেছে, আর বাবা আমাকে কল করছিল 3:09। মেসেজ পরে আমার হাত কাঁপছে। লেখা আছে, তোকে বাঁচাতে গিয়ে তোর মাকে খুন করলাম। এই মারতো 25 বছর সংসার জীবনে আমি কখনো যাকে একটা চোর মারিনি, তাকে একটু আগে নিজের হাতে জবাই করছি। এখন আমার নিজের গলাটাও কাটবো। ওরা সবাই এখন আমার চারদিকে দাঁড়িয়ে আছে। তোকে কল দিয়ে বাড়িতে আসার জন্য আমাকে বলছে। আমি সেই ফাঁকে তোকে কল না দিয়ে আগে মেসেজ দিচ্ছি। ওদেরকে বলছি যে তোর নাম্বার খুঁজে পাচ্ছি না, আমি নিরুপায়, তাদের সামনে বেশি কথা বলতে পারবো না, তাই মেসেজ করছি। আমি কল করে তোকে যদি বাড়িতে আসতে বলি তাহলে তুই আসবি না। খবরদার তুই আসবি না। কারা এসব করছে সেটা জানার দরকার নেই, কিন্তু তুই কোনোদিন গ্রামের বাড়িতে আসবি না বাবা, তাহলে ওরা যে তোকে খুন করে ফেলবে। আমি চাই না যে আমাদের মৃত্যুর প্রতিশোধ তুই নিস, তাই সেই খুনিদের নাম বললাম না। আমি আর তোর মা তোর জন্য জীবনটা দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি রে। আমাদের স্বপ্ন তুই পূরণ করিস বাবা। আকাশে বসে দেখে যেন আমি আর তোর মা তোকে দেখে হাসতে পারি। বাবার মেসেজ দেখে শরীর কাঁপছে। আমি এই মেসেজ গতকাল দেখিনি। বাবা আমাকে গ্রামের বাড়িতে আসতে নিষেধ করছে, কিন্তু আমি তো না জেনে এসেছি। তাহলে কি এখন তারা আমাকে খুন করবে? কিন্তু তারা কারা, কেন খুন করবে? শেষ রাতের দিকে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় শত্রুরা। আমরা 3 জন তখন ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই তৌহিদ ভাই আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো। আচ্ছা, আরেকটু খুলে বলি। তৌহিদ ও পারভেজ 2 জনে মেসেজ পড়ে চমকে গেল। তৌহিদ আস্তে আস্তে কানে কানে বলল, এই কথা কাউকে কিছু বলিস না, কারণ এখন তোর আশেপাশে সবাইকে শত্রু মনে করতে হবে। মনির ভাইদের বাড়ি থেকে রাতের খাবার রান্না করে পাঠানো হয়েছে। তৌহিদ ও পারভেজ সেই খাবারই খেয়েছে। আমাকেও নিজের হাতে খাবার মুখে দিল। 2 লোকমা খেয়ে নিলাম। সমস্ত ঘরের মধ্যে বাবা মায়ের স্মৃতি রয়েছে। রাতে আমি, পারভেজ আর তৌহিদ ভাই একসাথে ঘুমিয়ে পড়লাম। মনির ভাইও থাকতে চেয়েছিল, কিন্তু আমরা তাকে নিষেধ করছি। আর রাত 10টার দিকে আমার স্কুলের শিক্ষক এসেছিলেন দেখা করতে। অনেক কিছু উপদেশ দিয়ে গেল। 20 থেকে 25 মিনিটের মতন ছিল, পরে বিদায় নিয়ে চলে গেছেন। কারা হতে পারে সেই আসামি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে মারার জন্য এত পরিকল্পনা? বাবা কেন আমাকে এসবে না জড়াতে বলল? পারভেজ বলল, লিমন তুই ঘুমানোর চেষ্টা কর বন্ধু, আমি আর তৌহিদ জেগে আসছি। যদি সত্যি কেউ তোদের শত্রু থাকে তাহলে অবশ্যই হামলা করতে পারে। আমি বললাম, কিন্তু কেন করবে এমন? আমার তো কোনো শত্রু নেই, আর তাছাড়া আমরা তো কারো কোনো ক্ষতি করিনি কোনোদিন। তৌহিদ বলল, দোষ, আজকাল ভালো মানুষদের ধ্বংস করার জন্য পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। নিশ্চয়ই এখানে অনেক বড় একটা ঘটনা আছে, তাই সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বললাম, কিন্তু বাবা তো আমাকে গ্রামে আসতে নিষেধ করছে, তাহলে কি বাবার শেষ অনুরোধ রাখতে পারবো না? তৌহিদ বলল, তুই নিজে গ্রাম ত্যাগ করবি, কিন্তু গোয়েন্দা মোতায়েন করতে হবে, আর তারা অবশ্যই এই রহস্যের উন্মোচন করতে সক্ষম হবে। তখন সবকিছু পরিষ্কার হবে। এরপর আমিও চুপ হয়ে শুয়ে পড়লাম। বাহিরেও ঘরের মধ্যে বিদ্যুতের বাতি জ্বলছে। মা বাবার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চোখ বেয়ে মনের অজান্তে অগোচরে পানি পড়তে লাগলো। এভাবে কখন যে চোখ বন্ধ করে ফেলছি নিজেও জানি না। কিন্তু হঠাৎ করে তৌহিদ ভাইয়ের মুখে আগুন আগুন চিৎকার শুনে বই পেয়ে বিছানায় উঠে বসি। পারভেজ বলল, দোস্ত তাড়াতাড়ি বের হতে হবে, না হলে সবাই আগুনে পুড়ে মারা যাব।
কিন্তু আমরা যখন দরজা খুলে বের হব ঠিক তখনই দেখি দরজা বাহির দিয়ে বন্ধ করা। 3টা দরজা দিয়ে বাহির হওয়ার চেষ্টা, কিন্তু সবগুলোই বাহির থেকে বন্ধ করা হয়েছে। গতকাল যে পিছনের দরজা ভেঙে মনির ভাই ভিতরে প্রবেশ করছিল সেটা আজকে একদম ভালো করে পেরেক মেরে বন্ধ করে দিয়েছি। কিন্তু বাকি 2টা দরজা কারা বন্ধ করলো? আমাকে যারা খুন করতে চায় তারা কি এসব করছে? পশ্চিমের দিকে একটা নরবরে জানলা ছিল, যেটা এক ধাক্কা দিয়ে ভেঙে দিল পারভেজ। তারপর আমি, পারভেজ, তৌহিদ বের হয়ে গেলাম। আগুন সেই সময় প্রায় সমস্ত টিনের চালে ছড়িয়ে গেছে। ইটের দেওয়াল হতে কাঠ এবং টিনের চালের চাউনি দিয়ে গেরা ঘরটি চোখের সামনে পড়ছে। তৌহিদ ও পারভেজ দুইজনের সামনের দরজা বাহির থেকে খুলে পারভেজের বাইকটা বের করলো। আর কিছু জিনিসপত্র বের করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি খুব অস্বাভাবিক। আবারও সেই চিৎকার চেঁচামেচি শুনে গভীর রাতে অনেকে ছুটে এসেছে। পানি ঢেলে আগুন নিবানো যাবে, তাই পানি নিয়ে ব্যস্ত অনেকে। আর আমি শুধু ঘরের সামনে আম গাছের গোড়ায় ঝাপটি মেরে বসে রইলাম। সকালবেলা পুলিশ এসেছে, আবার চেয়ারম্যান সাহেব নিজেও উপস্থিত হয়েছে। কিন্তু বাবা মায়ের স্মৃতি বিরজ্য ঘরটা দাঁড়িয়ে আছে এক পুরা বিবর্ষ রূপে। দারগা বলল, আপনারা তখন কোথায় ছিলেন? আর আগুনের ঘটনা কে প্রথম দেখে? তৌহিদ বলল, জি স্যার, আমি প্রথমে দেখছি। আর আমার কান খুব পাতলা, ঘুমের মধ্যে পাতা নড়া শব্দটাও কানে আসে। আমি যখন শুনি যে টিন পুড়ছে, ফুটফুট শব্দটা কানে ভেসে আসছিল, তখন আমি চিৎকার করছি। দারগা বলল, আপনারা বাইরে বের হওয়ার পর কেউ কি তখন সেখানে ছিল বা আক্রমণ করতে চেয়েছিল? তৌহিদ ভাই বলল, না স্যার, তেমন কিছু নয়, আমরা তো এখানে সমস্ত কিছু ফাঁকা দেখছি। দারগা বলল, আচ্ছা লিমন সাহেব, আপনার বাবা মায়ের সাথে কারোর কি কোনো শত্রুতা ছিল? যেহেতু এখন একটা আক্রমণ হয়েছে, তাই আপনার জানা মতে কেউ থাকলে আমাকে বলতে পারেন। আমি বললাম, তেমন কোনো শত্রু নেই যারা খুন করবে, আমরা সবসময় ঝামেলা এড়িয়ে চলতাম। দারগা বলল, জমি জমা নিয়ে কারোর সাথে কোনো বিবাদ ছিল নিজেদের মধ্যে বংশগত ব্যাপারে? আমি বললাম, জলিল চাচার সঙ্গে পূর্ব পাড়ার একটা রাস্তার পাশে জমি নিয়ে মামলা চলছিল, তবে আব্বা সপ্তাহখানেক আগে বলছিল যে জলিল চাচা নাকি আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। দারগা বলল, এমনও তো হতে পারে সেই জলিল পরিকল্পনা করে ইচ্ছে করে জমি দিয়েছে, মনে মনে অন্যরকম একটা পরিকল্পনা ছিল। আমি বললাম, সেটা আমি জানি না। তখন দারগা বলল, আপনার কি ধারণা আপনার মা বাবা দুইজনই কি আত্মহত্যা করছে নাকি খুন করা হয়েছে? তৌহিদ ভাই বলল, স্যার, খুন করা হয়েছে। দারগা বলল, আপনি নিশ্চিত? হ্যাঁ স্যার, লিমনের বাবা ওকে কল করার আগে একটা মেসেজ দিয়েছিল, কিন্তু সেই মেসেজ চেক করা হয় নাই। পরে দেখে সবকিছু ক্লিয়ার হইলাম, তবে কেউ খুব বই দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করছে। দারগা বলল, ও মাই গড, বলেন কি? দারগা সাহেব মেসেজটি জুড়ে জুড়ে পড়লেন। চেয়ারম্যান সাহেব গম্ভীর চিন্তার মধ্যে হারিয়ে গেল। সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। জলিল মিয়াকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে বলে দারগা সাহেব বাজারে চলে গেলেন দুপুর 2টা। শেষ রাতের দিকে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় শত্রুরা। আমরা 3জন তখন ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই তৌহিদ ভাই আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো। আচ্ছা, আরেকটু খুলে বলি। তৌহিদ ও পারভেজ দুইজনে মেসেজ পড়ে চমকে গেল। তৌহিদ আস্তে আস্তে কানে কানে বলল, এই কথা কাউকে কিছু বলিস না, কারণ এখন তোর আশেপাশে সবাইকে শত্রু মনে করতে হবে। মনির ভাইদের বাড়ি থেকে রাতের খাবার রান্না করে পাঠানো হয়েছে। তৌহিদ ও পারভেজ সেই খাবারই খেয়েছে। আমাকেও নিজের হাতে খাবার মুখে দিল। 2 লোকমা খেয়ে নিলাম। সমস্ত ঘরের মধ্যে বাবা মায়ের স্মৃতি রয়েছে। রাতে আমি, পারভেজ আর তৌহিদ ভাই একসাথে ঘুমিয়ে পড়লাম। মনির ভাইও থাকতে চেয়েছিল, কিন্তু আমরা তাকে নিষেধ করছি। আর রাত 10টার দিকে আমার স্কুলের শিক্ষক এসেছিলেন দেখা করতে। অনেক কিছু উপদেশ দিয়ে গেল। 20 থেকে 25 মিনিটের মতন ছিল, পরে বিদায় নিয়ে চলে গেছেন। কারা হতে পারে সেই আসামি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে মারার জন্য এত পরিকল্পনা? বাবা কেন আমাকে এসবে না জড়াতে বলল? পারভেজ বলল, লিমন, তুই ঘুমানোর চেষ্টা কর বন্ধু, আমি আর তৌহিদ জেগে আসছি। যদি সত্যি কেউ তোদের শত্রু থাকে তাহলে অবশ্যই হামলা করতে পারে। আমি বললাম, কিন্তু কেন করবে এমন? আমার তো কোনো শত্রু নেই, আর তাছাড়া আমরা তো কারো কোনো ক্ষতি করিনি কোনোদিন। তৌহিদ বলল, দোষ, আজকাল ভালো মানুষদের ধ্বংস করার জন্য পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। নিশ্চয়ই এখানে অনেক বড় একটা ঘটনা আছে, তাই সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বললাম, কিন্তু বাবা তো আমাকে গ্রামে আসতে নিষেধ করছে, তাহলে কি বাবার শেষ অনুরোধ রাখতে পারবো না? তৌহিদ বলল,
তুই নিজে গ্রাম ত্যাগ করবি, কিন্তু গোয়েন্দা মোতায়েন করতে হবে, আর তারা অবশ্যই এই রহস্যের উন্মোচন করতে সক্ষম হবে। তখন সবকিছু পরিষ্কার হবে। এরপর আমিও চুপ হয়ে শুয়ে পড়লাম। বাহিরেও ঘরের মধ্যে বিদ্যুতের বাতি জ্বলছে। মা বাবার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চোখ বেয়ে মনের অজান্তে অগোচরে পানি পড়তে লাগলো। এভাবে কখন যে চোখ বন্ধ করে ফেলছি নিজেও জানি না। কিন্তু হঠাৎ করে তৌহিদ ভাইয়ের মুখে আগুন আগুন চিৎকার শুনে বই পেয়ে বিছানায় উঠে বসি। পারভেজ বলল, দোস্ত তাড়াতাড়ি বের হতে হবে, না হলে সবাই আগুনে পুড়ে মারা যাব। কিন্তু আমরা যখন দরজা খুলে বের হব ঠিক তখনই দেখি দরজা বাহির দিয়ে বন্ধ করা। 3টা দরজা দিয়ে বাহির হওয়ার চেষ্টা, কিন্তু সবগুলোই বাহির থেকে বন্ধ করা হয়েছে। গতকাল যে পিছনের দরজা ভেঙে মনির ভাই ভিতরে প্রবেশ করছিল, সেটা আজকে একদম ভালো করে পেরেক মেরে বন্ধ করে দিয়েছি। কিন্তু বাকি 2টা দরজা কারা বন্ধ করলো? আমাকে যারা খুন করতে চায় তারা কি এসব করছে? পশ্চিমের দিকে একটা নরবরে জানলা ছিল, যেটা এক ধাক্কা দিয়ে ভেঙে দিল পারভেজ। তারপর আমি, পারভেজ, তৌহিদ বের হয়ে গেলাম। আগুন সেই সময় প্রায় সমস্ত টিনের চালে ছড়িয়ে গেছে। ইটের দেওয়াল হতে কাঠ এবং টিনের চালের চাউনি দিয়ে গেরা ঘরটি চোখের সামনে পড়ছে। তৌহিদ ও পারভেজ দুইজনের সামনের দরজা বাহির থেকে খুলে পারভেজের বাইকটা বের করলো। আর কিছু জিনিসপত্র বের করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি খুব অস্বাভাবিক। আবারও সেই চিৎকার চেঁচামেচি শুনে গভীর রাতে অনেকে ছুটে এসেছে। পানি ঢেলে আগুন নিবানো যাবে, তাই পানি নিয়ে ব্যস্ত অনেকে। আর আমি শুধু ঘরের সামনে আম গাছের গোড়ায় ঝাপটি মেরে বসে রইলাম। সকালবেলা পুলিশ এসেছে, আবার চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত হয়েছে। কিন্তু বাবা মায়ের স্মৃতি বিরজ্য ঘরটা দাঁড়িয়ে আছে এক পুরা বিবর্ষ রূপে। দারগা বলল, আপনারা তখন কোথায় ছিলেন? আর আগুনের ঘটনা কে প্রথম দেখে? তৌহিদ বলল, জি স্যার, আমি প্রথমে দেখছি। আর আমার কান খুব পাতলা, ঘুমের মধ্যে পাতা নড়া শব্দটাও কানে আসে। আমি যখন শুনি যে টিন পুড়ছে, ফুটফুট শব্দটা কানে বেশি আসছিল, তখন আমি চিৎকার করছি। দারগা বলল, আপনারা বাইরে বের হওয়ার পর কেউ কি তখন সেখানে ছিল বা আক্রমণ করতে চেয়েছিল? তৌহিদ ভাই বলল, না স্যার, তেমন কিছু নয়, আমরা তো এখানে সমস্ত কিছু ফাঁকা দেখছি। দারগা বলল, আচ্ছা লিমন সাহেব, আপনার বাবা মায়ের সাথে কারোর কি কোনো শত্রুতা ছিল? যেহেতু এখন একটা আক্রমণ হয়েছে, তাই আপনার জানা মতে কেউ থাকলে আমাকে বলতে পারেন। আমি বললাম, তেমন কোনো শত্রু নেই যারা খুন করবে, আমরা সবসময় ঝামেলা এড়িয়ে চলতাম। দারগা বলল, জমি জমা নিয়ে কারোর সাথে কোনো বিবাদ ছিল নিজেদের মধ্যে বংশগত ব্যাপারে? আমি বললাম, জলিল চাচার সঙ্গে পূর্বপাড়ার একটা রাস্তার পাশে জমি নিয়ে মামলা চলছিল, তবে আব্বা সপ্তাহখানেক আগে বলছিল যে জলিল চাচা নাকি আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। দারগা বলল, এমনও তো হতে পারে সেই জলিল পরিকল্পনা করে ইচ্ছে করে জমি দিয়েছে, মনে মনে অন্যরকম একটা পরিকল্পনা ছিল। আমি বললাম, সেটা আমি জানি না। তখন দারগা বলল, আপনার কি ধারণা আপনার মা বাবা দুইজনই কি আত্মহত্যা করছে নাকি খুন করা হয়েছে? তৌহিদ ভাই বলল, স্যার, খুন করা হয়েছে। দারগা বলল, আপনি নিশ্চিত? হ্যাঁ স্যার, লিমনের বাবা ওকে কল করার আগে একটা মেসেজ দিয়েছিল, কিন্তু সেই মেসেজ চেক করা হয় নাই। পরে দেখে সবকিছু ক্লিয়ার হইলাম, তবে কেউ খুব বই দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করছে। দারগা বলল, ও মাই গড, বলেন কি? দারগা সাহেব মেসেজটি জুড়ে জুড়ে পড়লেন। চেয়ারম্যান সাহেব গম্ভীর চিন্তার মধ্যে হারিয়ে গেল। সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। জলিল মিয়াকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে বলে দারগা সাহেব বাজারে চলে গেলেন। দুপুর 2টা পর্যন্ত অনেকেই বাড়িতে ছিলেন। দুপুরের খাবার খেলাম প্রতিবেশী মানোয়ার কাকার বাড়িতে। কাকিমা রান্না করে ডেকেছিল, কিন্তু আমি যাইনি বলে পাঠিয়ে দিয়েছে। বিকালে দেখে পারভেজ খুলনায় চলে গেল, তবে আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। পারভেজ বলছিল, তুই এখানে থাকলে কিন্তু অনেক বিপদে পড়বি লিমন, তার চেয়ে বরং খুলনা শহরে চল, তাড়াতাড়ি চল সেখানে গেলে তুই নিরাপদে থাকতে পারবি। আর তোকে যেখানে আঙ্কেল আসতে নিষেধ করছে, তুই কেন এখানে থাকবি দোষ? নিজের জীবনের বিপদ ডেকে আনিস না, চল বন্ধু আমার সঙ্গে। আমি বললাম, এই রহস্যের শেষ দেখে ছাড়বো আমি পারভেজ। কারা আমার বাবা মাকে এই দুনিয়া ছাড়া করছে তা না জানা আগ পর্যন্ত আমি কখনো শান্তিতে থাকতে পারবো না পারভেজ। পারভেজ বলল, তুই বরং সাজু ভাইয়ের সাহায্য নিতে পারিস। তোর মনে আছে সাজু ভাইয়ের কথা? আমি বললাম, হ্যাঁ মনে আছে, কিন্তু তিনি কি আসবেন আমার বাবা মায়ের খুনের রহস্য বের করতে? আমাকে কে বা কারা খুন করতে চাই সে রহস্যর উন্মোচন কি করতে পারবে সাজু ভাই? পারভেজ বলল, আমার বিশ্বাস তিনি পারবেন, কারণ সাজু ভাই হচ্ছে ঠান্ডা মাথার একটা রোমান্টিক ছেলে। সকলের সঙ্গে কত সুন্দর মিল, তাই না? সেবার যখন তিনি খুলনায় এসেছিলেন তোদের মেসের মধ্যে, তাই তো আমরা সবাই গেছিলাম দেখা করতে।
তৌহিদ বলল, সাজু ভাই, সজীব ভাই, শফিক ভাই ও রকি ভাই, ওরা সবাই যে রুমে থাকতো আমরা এখন সেই রুমেই থাকি। আমি বললাম, ঠিক আছে পারভেজ, তুই বরং সন্ধ্যা হওয়ার আগে চলে যাম। আমি আর তৌহিদ আগামীকাল সকালে খুলনায় আসব, তারপর সাজু ভাইয়ের সঙ্গে দেখা করে সবকিছু তাকে জানাবো। পারভেজ বলল, তাহলে রাতে থাকতে হবে কেন? আমি বললাম, মনির ভাই বলছে যে আজকে রাতের বেলায় তিনি কিছু জরুরি কাগজ নিয়ে আসবেন, সবকিছু আমার জমি জমার বিষয়ে, আর সেই সঙ্গে গোপন কিছু কথা জানাতে চাই। পারভেজ বলল, তাহলে এখন কেন বলতে পারছে না? দিনের বেলা কি সমস্যা? আমরা যে বিপদের মধ্যে আছি সে কি জানে না? আমি বললাম, তাদের বাড়িতে সমস্যা হবে, আর শুধু শুধু এত চিন্তা করিস না। পারভেজ বলল, ঠিক আছে, সাবধানে থাকিস, আর আগামীকাল সকালে উঠে রওনা দিস লিমন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার খানিকটা আগে বাজারের মধ্যে গেলাম আমি আর তৌহিদ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একদম কর্নারের হোটেলের মালিক শাহজাহান কাকা আমাকে ডাকলেন। আমি তার কাছে যেতেই তিনি আমাকে নিয়ে হোটেলের পিছনে গেলেন, আর সঙ্গে সঙ্গে আমিও গেলাম। কাকা বললেন, তোমার বাবা মার ঘটনার জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে, তাই সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কিন্তু তোমাকে কিছু গোপনীয় কথা জানাতে চাই, মনোযোগ দিয়ে শুনবা, তবে আমি যে বলছি কাউকে বলবে না। আমি বললাম, কি কথা শাহজাহান কাকা? তখন শাহজাহান কাকা বলল, তোমার জলিল কাকার সঙ্গে জমি নিয়ে যে ঝামেলা ছিল আর মামলা চলছিল সেটা কেন শেষ হয়েছে জানো? আমি বললাম, না তো। শাহজাহান কাকা বলল, তোমার বাবা জলিল মিয়াকে ওই জমির জন্য টাকা দিয়েছে নতুন করে। আমি বললাম, কিন্তু ওইটা তো আমাদের জমি, তাহলে বাবা কেন আবার টাকা দেবে? তখন শাহজাহান কাকা বলল, কারণ জমিটা নাকি তোমার খুব পছন্দের, তুমি নাকি সেখানে একটা পার্কের মতো মনোরম স্থান বা বাগান বানাতে চাও। আমি বললাম, হ্যাঁ, কিন্তু শাহজাহান কাকা আমাকে থামিয়ে দিয়ে আবার বলল, তোমার বাবা আমাকে বলছিল যে তোমার নাকি খুব ইচ্ছে একটা বাগান করবে, তাই তিনি অনেক চেষ্টা করেও জমি রক্ষা করতে চেয়েছে, কিন্তু নিজেই। আমি চাচাকে থামিয়ে দিয়ে বললাম, জমির বিনিময়ে যদি জলিল চাচাকে টাকা দিয়ে থাকে তাহলে ঝামেলা কিসের? শাহজাহান কাকা বলল, সেখানে ঝামেলা লিমন, আমি তো হোটেলের মানুষ, তাই অনেক কিছু জানি, কারণ বাংলাদেশের মধ্যে হোটেল বা চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনা করা হয় দলীয় বা বিরোধীভাবে সকল পক্ষের কথাই জানা যায়, সকালে এক গ্রুপ আবার বিকালে আরেক গ্রুপ। আমি বললাম, আপনি কি তেমন কিছু জানেন? শাহজাহান কাকা বলল, না বাবা, আমারও পরিবার আছে, তাই বেশি কিছু বলে বিপদ বাড়াতে চাই না। দিয়ে ঘুরতে আরম্ভ করম, খেচু করতে আরম্ভ করম, সাপ এমনিতেই বের হবে। বাজার থেকে আমি আর তৌহিদ, মনিরুল ভাই ফিরে আসলাম। জলিল চাচার কথা কাউকে কিছু বলিনি এখনো। বাড়িতে ফিরে বারবার মনে হচ্ছে যে বিকালে পারভেজের সঙ্গে চলে গেলে ভালো হতো, কারণ রাত যত গভীর হইতাছে ততই যেন ভয় লাগছে। সবাই খাবার খেয়ে ঘুমিয়ে আছে, রাত 11টা পের হয়ে গেছে, আর গ্রামের বাড়িতে রাত 11টা মানে হচ্ছে অনেক রাত্রি। আমার কেন জানি না মনে হচ্ছে আজকে রাতের মধ্যে আবারও কোনো কিছু হতে যাচ্ছে। তেমন কোনো কারণ নেই, কিন্তু বারবার সেটাই মনে হচ্ছে, হয়তো মনের ভুল, কিন্তু মনে হচ্ছে সেটা সত্যি। তাছাড়া ক্ষুদ্র আরেকটা কারণ আছে, একটু আগে হঠাৎ করেই জানালার পর্দার আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমি আস্তে আস্তে জানালার কাছে গেলাম, তখন কারো পায়ের শব্দ। রাত 11টা পের হয়ে গেছে, আর গ্রামের বাড়িতে রাত 11টা মানে হচ্ছে অনেক রাত্রি। আমার কেন জানি না মনে হচ্ছে আজকে রাতের মধ্যে আবারও কোনো কিছু হতে যাচ্ছে। তেমন কোনো কারণ নেই, কিন্তু বারবার সেটাই মনে হচ্ছে, হয়তো মনের ভুল, কিন্তু মনে হচ্ছে সেটা সত্যি। তাছাড়া ক্ষুদ্র আরেকটা কারণ আছে, একটু আগে হঠাৎ করেই জানালার পর্দার আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমি আস্তে আস্তে জানালার কাছে গেলাম, তখন কারো পায়ের শব্দ দ্রুত সরে যেতে শুনতে পেলাম। তৌহিদকে সে কথা বললাম, কিন্তু সে গুরুত্ব না দিয়ে শুয়ে আছে। গতকাল আর পরশু রাতের বেচারা ভালো করে ঘুমাতে পারে নাই, তাই তাকে মনে হয় ঘুম গ্রাস করছে। আমি অবশ্যই চাইলে ঘুমাতে পারি না। তাছাড়া জানালার ঘটনাটা খুব ভাবাচ্ছে আমাকে, তাই যতক্ষণ সম্ভব জাগনা থাকতে হবে আমায়। তারপর আমার সাথে কি কি ঘটছে তা একটা চিঠিতে লিখতে শুরু করলাম, কারণ যদি বেঁচে না থাকি সাজু ভাই তা সব কিছু জানতে পারবে আর উন্মোচন করতে পারবে কারা এসব করছে। সত্যি বলছি, আমার খুব ভয় করছে, যদি আজকে রাতের মধ্যে আমার কোনো কিছু হয়ে যায়, আমি গুণ হয়ে যাই, আর আমার সেই গুণ আর তার সাথে বাবা মায়ের খুনের রহস্য বের করার দায়িত্ব আপনার। আপনার এক ছোট ভাই হয়ে সেই দায়িত্ব আপনাকে দিলাম, আশা করি আপনি আসবেন। আমার বন্ধু পারভেজ তৌহিদ ও আমার নাম্বার দিয়ে রাখলাম, যদি তৌহিদ ভাই বা আমার নাম্বার বন্ধ থাকে তাহলে পারভেজের নাম্বারে কল দেওয়ার অনুরোধ রইল।
ইতি লিমন, ঠিকানা ফিরোজপুর। আর অন্যদিকে গতকাল রাতে সাজু ভাইয়ের শরীর খুব খারাপ ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল। আর সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠছে। তারপর ফ্রেশ হয়ে মোবাইলের মেসেঞ্জারে আসতে প্রায় দুপুর 12টা। অনেক পাঠক পাঠিকার মেসেজ জমা হয়ে আছে, সবকিছু একটু সংক্ষেপে রিপ্লাই দিলাম। কিন্তু হঠাৎ করে গত রাত 12টার মেসেজ চোখে পড়ল। মিস্টার লিমন আইডি দিয়ে একটা বড় মেসেজ পাঠানো হয়েছে। সমস্ত ঘটনা এখানে বর্ণনা করা। সেই রাত 3টার পর থেকে যত কিছু হয়েছে তা সব কিছুই বর্ণনা করে লিখছে লিমন। খুব মনোযোগ সহকারে সমস্ত ঘটনা পড়ল সাজু ভাই। তারপর বেশ কিছু সময় চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। তৌহিদ আর রিমনের ফোনে অনেক ফোন দিচ্ছে, কিন্তু তাদের ফোন বন্ধ বলছে। তাহলে কি তৌহিদ আর লিমন এই দুনিয়াতে নাই? তাহলে কি সাজু বাঁচাতে পারলো না লিমন আর তৌহিদকে? বিকাল তখন 12:38। পারভেজের নাম্বারে কল দিতে পারভেজ রিসিভ করলো আর বলল, আসসালামু আলাইকুম, কে বলছো? ওই পাশ থেকে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। সাজু ভাই বলছি, তুমি কি লিমনের বন্ধু পারভেজ? তখন পারভেজ বলল, জি ভাই। কেমন আছেন ভাইজান? আপনার কথা গতকাল রাতে রিমনের সাথে আলোচনা করছি, কিন্তু আপনি নিজে আজকে আমাকে কল দিলেন। ভাইজান, আমার বন্ধুর অনেক বিপদ, একটু সাহায্য করবেন? সাজু ভাই বলল, তোমার বন্ধু লিমন গতকাল রাতে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, কিন্তু আমি অসুস্থ থাকাই তাই রাতে রিপ্লাই দিতে পারিনি, সকালে অনলাইনে ছিলাম না। তোমার বন্ধু লিমন কেমন আছে? পারভেজ বলল, ভাই একটুও ভালো না। সাজু বলল, কেন? কালকে সকালে তো তৌহিদ আর লিমন শহরে যাবার কথা, যাই নাই? পারভেজ বলল, না ভাই, গতকাল রাতে ওদের দুজনকে কারা যেন গায়েব করে দিয়েছে। সরাসরি খুন করে নিয়ে কিন্তু ধরে নিয়ে গেছে। দরজা ভিতর থেকে বন্ধ করা আছে, কিন্তু সেই বাড়িটা মাটি দিয়ে উঁচু করে তার উপর কাঠ দিয়ে নির্মাণ করা, তাই কাঠের নিচ থেকে মাটি করে রুমে ঢুকেছে। মাটি খুঁড়ার চিহ্ন এখনো পড়ে আছে, কিন্তু ওদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাজু ভাই বলল, তাহলে কি মনিরুল লোকটার মধ্যে কোনো গোলমেল আছে? পারভেজ বলল, না ভাই, কারণ সকালবেলা পুকুরের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় মনিরুল ভাইয়ের লাশ পাওয়া গেছে। মনিরুল ভাইকে খুন করে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। সাজু ভাই বলল, তাহলে কি? পারভেজ থামিয়ে দিয়ে বলল, আরেকটা কথা সাজু ভাই। সাজু বলল, কি কথা? পারভেজ বলল, লিমনের বাবা মা দুইজনের কবরের মাঝখানে একটা কাগজ পাওয়া গেছে। সেই কাগজে লেখা আছে, সরি আব্বা জান। থানা থেকে বের হয়ে সাজু নিচের এলাকায় চলে এসেছে। রাতে সেই গ্রামে থাকার কোনো মানেই হয় না। আর পারভেজ তো থানা থেকে আসার আগেই বিদায় নিয়ে চলে গেছে। রাত 10টার দিকে বাড়িতে ফিরে ডিনার করে নিজের বিছানায় শুয়ে সজীব এর কাছে কল দিলাম। আসার পথে সজীব কল দিছিল, কিন্তু কথা বলতে পারি নাই। সাজু বলল, হ্যাঁ সজীব, কি খবর? সজীব বলল, বেশি ভালো না সাজু। সাজু বলল, কেন? সজীব বলল, রুহির মা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহি এখন সেই হাসপাতালে আছে, আর আমিও চট্টগ্রামে আছি। আর তুইও আজকে নাকি বাড়িতে গেলি? সাজু বলল, হ্যাঁ, ফিরোজপুরে একটা মামলার মধ্যে জড়িয়ে যাবার সম্ভাবনা আছে, তবে আগের চেয়েও একটু বেশি জটিল মনে হচ্ছে। সজীব বলল, কি রকম? সাজু বলল, ছেলেটা খুলনায় আমরা যে মেসে ছিলাম সেই মেসেই থাকে, আর ওর বাবা মা দুইজনে যে কোনো অদৃশ্য কারণে আত্মহত্যা করছে, কিন্তু সেগুলোর পিছনে একটা চক্র কাজ করছে। তাদের সন্দেহ করে এখন ওই ছেলে খুন করা শুরু করছে। সজীব বলল, বেশ জটিল সমস্যা। সাজু বলল, হ্যাঁ, একা একা ভালো লাগে না, তুই বা রকি যে কোনো একজন সঙ্গী হলে অনেক ভালো হতো। সজীব বলল, তাহলে ছুটি নিয়ে আসবো নাকি? সাজু বলল, যদি পারিস তবে বেশ ভালো হবে। সজীব বলল, ঠিক আছে, কালকে অফিসে গিয়ে দেখি। সাজু বলল, মেলা মেলা ধন্যবাদ বন্ধু। সজীব বলল, আচ্ছা, তুই একটু সময় করে রুহির কাছে কল দিয়ে কথা বলিস। বেচারির বাবার তো তোর কারণে ফাঁসি হয়ে গেল, আর এখন তার মা অসুস্থ হয়ে গেছে, তাই খুব কান্না করছে। সাজু বলল, আচ্ছা ঠিক আছে, বলে কল কেটে দিলাম। 3 দিন ধরে শরীরে হালকা জ্বর, গতকাল রাতে তাই তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। আজকে ভ্রমণ করেও আরো বেশি ক্লান্ত লাগছে, তাই বিছানায় শুয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালবেলা 10:30টার দিকে ঘুম থেকে উঠে গেলাম, তাও আবার দাদির ডাকাডাকিতে। দাদির কাছে জানতে পারলাম যে কে যেন আমার সঙ্গে দেখা করতে এসেছে। বাহিরে এসে সাজু তাকে চিনতে পারছে না। বেশ লোকটা খুব বয়স্ক। বসে বসে তারা দাদুর সঙ্গে গল্প করছে। সাজু মনে মনে ভাবলো, দাদা আবার নতুন করে বিয়ে দেবে নাকি? সাজু বলল, আসসালামু আলাইকুম। উত্তরে ওই লোকটি বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? সাজু বলল, জি আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনি কিন্তু আমার দাদার বয়সী।
তাই নাতি হিসাবে বললে অনেক খুশি হতাম, কারণ আমি আপনার থেকে অনেক ছোট। তিনি বলল ঠিক আছে তাই হবে। আর আমি লিমনের নানা, তাই সম্পর্ক ঠিকই আছে। আমি বললাম কোন লিমন? লোকটি বলল যার বাবা মা দুইজন খুন হয়েছে। আর লিমন নিচে এখন এলাকার কোথায় আছে কেউ জানে না। সাজু বলল আচ্ছা আপনি তার নানা? লোকটি বলল হ্যাঁ, তবে আপন নানা না, ওর মায়ের সম্পর্কে চাচা হই আমি। লিমনের নানা মারা গেছে অনেক আগে, তার থেকে ওর মাকে আমি মানুষ করছি। সাজু বলল বুঝতে পারছি, কিন্তু সাজুকে থামিয়ে দিয়ে লোকটা বলল আমি গতকাল লিমনের সেই মোটরসাইকেলওয়ালা বন্ধুর কাছে শুনছি যে সাজু নামের একটা গোয়েন্দা আছে। সারাদিন অপেক্ষায় রইলাম, কিন্তু যখন এলে তখন আর দেখা করতে পারলাম না। সাজু বলল কিন্তু কেন? লোকটা বলল আজকে সকালে থানায় গিয়ে তোমার বিষয়ে জানতে পারি, তবে গতকাল রিমনের বন্ধুর কাছে শুনছি তোমার বাসা বাগেরহাট, আর এই উপজেলায় আমি এক সময় ফিরোজপুর জেলার স্কুলের শিক্ষক ছিলাম। আমার এক ছাত্র আছে তোমাদের গ্রামের মধ্যে। আজকে সকালে যখন তাকে তোমার নাম করে জিজ্ঞাসা করছি তখন সে তোমার ঠিকানা দিয়েছে। সাজু বলল আমাকে এতটা জটিল ভিত্তিতে খুঁজে বের করার কারণ কি? লোকটি বলল রিমনের বাবা মায়ের বিপদের আশঙ্কা আমি আগেই করছিলাম, আর তারাও জানতো। সাজু বলল মানে? লোকটি বলল হ্যাঁ, লিমনের বাবার কাছে একটা স্বর্ণের পুতুল আছে, খাঁটি স্বর্ণের পুতুল। সাজু বললেন বলেন কি, কিভাবে কি? এমন সময় সাজুর মোবাইল বেজে উঠে। নাম্বার দেখে চিনতে পারলো সাজু। গতকাল রাতে থানা থেকে বের হবার সময় সাজু থানার দারগারকে তার নাম্বার দিয়েছে এবং সেই নাম্বার দিয়ে ফোন এসেছে। সাজু ফোন রিসিভ করলো, বলল হ্যালো। দারগা বলল সাজু সাহেব আপনি কোথায়? সাজু বলল আমি তো বাড়িতে, আপনি? দারগা বলল আমি এখন সেই লিমনের গ্রামের মধ্যে একটা স্থানীয় বাজারে আছি। লিমন তো আজকে রাতে এই বাজারের হোটেলের মালিক শাহজাহান নামের একটা লোককে খুন করছে। সাজু বলল কি? আর আপনি কিভাবে নিশ্চিত হলেন যে খুনটা লিমনই করছে? দারগা বলল লাশের পাশে একটা চিরকুট ছিল, সরি আপা যান। আর আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা। আমাকে উদ্দেশ্য করে? দারগা বলল হ্যাঁ সাজু সাহেব। সাজু বলল কি লেখা আছে সেখানে? লেখা আছে সাজু ভাই আমাকে ক্ষমা করবেন প্লিজ। আপনাকে যখন দেখেছি তখন আমি রহস্য জানতাম না, কিন্তু যখন আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার তখন আপনার সাহায্যের দরকার ছিল না। আমার বাবা মায়ের হত্যার বিচার আমি নিজেই করব। খুব ভালো হয় যদি আপনি আর আমাদের গ্রামে না আসেন, কারণ আপনি থাকলে আমার ঝামেলা হবে। তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার পথের মধ্যে যদি আপনি কোনো বাধা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। তৌহিদকে মেরে ফেলার উচিত ছিল, কিন্তু বন্ধু ভেবে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই শালা সবকিছু বলে দিয়েছে। ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে প্রতিশোধ নিতে পারবো, কিন্তু ওর জন্য আর হলো না। তৌহিদকে সাবধানে থাকতে বলবেন, কারণ ওকে নিষেধ করার পরও ও সবকিছু বলে দিয়েছে, তাই কিছুটা মূল্য দিতে হবে ওকে। এখন শাহজাহান কাকার কথায় আসি। আমার বাবার সঙ্গে বেইমানি করছে ও। বাবার কাছ থেকে পুতুলের কথা জেনে সে আরেকজনকে বলে দিয়েছে, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম সারা জীবনের জন্য। এখনো অনেক ঘটনা বাকি আছে, তবে খেলাটা আমি খেলতে চাই। সাজু বলল দারগা সাহেব আমার মনে হচ্ছে যে লিমন এগুলো করছে না। আপনি কি লিমনের বন্ধু তৌহিদকে ছেড়ে দিয়েছেন নাকি না আপনার হেফাজতে আছে? দারগা বলল আমার কাছেই আছে। সাজু বলল তাকে আটকে রাখুন, নিশ্চয়ই তৌহিদ কোনো কিছু লুকাচ্ছে, কারণ একটা অদৃশ্য মেঘ চোখের সামনে ঘুরছে। দারগা বলল দেখুন সেটা হয়তো সম্ভব না, কারণ উপর মহল থেকে সকালবেলা কল দিয়েছিল তৌহিদকে যেন ছেড়ে দেই। সাজু বলল মানে তৌহিদের উপরে লুক আছে? দারগা বলল হ্যাঁ, তার একটা আঙ্কেলের সঙ্গে এমপি সাহেবের খুব ভালো সম্পর্ক আছে, তাই এমপি সাহেব নিচে সুপারিশ করছে ছেড়ে দিতে। সাজু বলল নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে তো এমন ছোট বিষয় নিয়ে এমপি সাহেবের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। দারগা বলল আরেকটা কথা সাজু সাহেব। জি বলুন। দারগা বলল আপনার আর এই মামলার বিষয়ে এগিয়ে আসতে হবে না, আমরা সবাই লিমনকে ধরার চেষ্টা করছি। সাজু বলল কিন্তু কেন? দারগা বলল এখানে কোনো রহস্য নেই, সকালবেলা আমরা অর্ডার পেয়েছি যে লিমনকে যে কোনো মূল্যে ধরে ফেলতে হবে, কারণ নিজের বাবা মার জন্য যে এখন হিংস্র মাফিয়া হয়ে গেছে, সেজন্য তাকে এই মুহূর্তে থামানো দরকার। সাজু বলল আপনি কি জানেন যে লিমনের বাবার কাছে একটা পুতুল ছিল সেই বিষয়ে? দারগা বলল কিসের পুতুল? সাজু বলল স্বর্ণের পুতুল। দারগা বলল জানতাম না, কিন্তু লিমনের চিঠিতে পুতুলের কথা উল্লেখ করা হয়েছে, ঘটনা কি? সাজু বলল আমিও সঠিক জানি না, তবে সত্যি যদি লিমনের বাবার কাছে স্বর্ণের পুতুল থাকে তাহলে সেটা তিনি কোথায় পেলেন জানতে হবে আমাদের। তারপর সেই পুতুল এখন কোথায় আছে, আর কার সঙ্গে লিমনের জীবনের কোনো বিপদ আছে নাকি সেটা বের করতে হবে।
দারগা বলল, কিন্তু আপনাকে তো এখন এসব থেকে দূরে থাকতে বলা হয়েছে। সাজু বলল, এটা অন্যায়। আমি আমার নিজের মতো কাজ করে যাব। যেখানে বেআইনি ভাবে কেউ যদি কিছু বলে তাহলে মানবো কেন? দারগা বলল, সেটা আপনার ইচ্ছে, তবে আমাদের কাছ থেকে আপনি আর কোনো তথ্য বা সাহায্য পাবেন না। সাজু বলল, আপনাদের কাছ থেকে না পেতে পারি, যদি আপনার কাছে চাই তখন? দারগা বলল, মানে? সাজু বলল, মানে হচ্ছে সমগ্র পুলিশের সাহায্যের দরকার নেই, শুধু আপনার সহযোগিতা কামনা করছি। আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন, কারণ আপনার মধ্যে আমি সততা দেখছি। দারগা হাসতে লাগলো আর বলল, পুলিশের আবার সততা? সাজু বলল, আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই আর এই মামলার রহস্য বের করতে চাই। দারগা বলল, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে, কিন্তু একটা পরামর্শ দেব। সাজু বলল, জি বলেন। সেটা হচ্ছে, এখানে অনেক বড় রাজনৈতিক নেতাদের দল জড়িয়ে আছে। তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনি নিজের জীবনের ঝুঁকি না নিলে আপনার মঙ্গল হতো। সাজু বলল, আমার কাজে এসব নিয়ে থাকা, নিজের জীবন নিয়ে মায়া করে বেঁচে থাকার চেয়ে স্বাধীনভাবে কোন কিছু লড়াই করে বাঁচার আনন্দ আছে। দারগা বলল, বুঝতে পারছি সাজু সাহেব। আচ্ছা, বাদ দিন তো এসব কথা। আপনার যখন যা দরকার হবে সবকিছু আমাকে বলবেন। বাজারে সেই শাহজাহান নামের লোকটাকে? বুড়ো লোকটা বলল, বলো কি? সাজু বলল, দারগা সাহেব তো সেটাই বললেন, কিন্তু লিমন এটা করে ভুল করছে, কারণ সে যেহেতু বাবা মায়ের খুনের জন্য দায়ী লোকদের চিনতে পেরেছে, তখন তার উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। লোকটা বলল, আমিও বুঝতে পারছি না। সাজু বলল, আপনি আমাকে সেই পুতুলের রহস্য কি কি কারণ আছে সেটা বললে অনেক উপকার হতো। লোকটা বলল, আমি সেটার জন্য এখানে আসছি। সাজু বলল, একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ, আমি খুব অসুস্থ, আমার বসতে কষ্ট হই। লোকটা বলল, তাহলে সংক্ষেপেই বলি। মাসখানেক হবে লিমনের বাবা সুন্দরবনে গেছিল খাঁটি মধুর জন্য। সেখানে যারা সচরাচর জঙ্গল থেকে মধু সংগ্রহণ করে তাদের থেকে খাঁটি মধু কেনার জন্য গেল। একটা লোকের সঙ্গে আমাদের ফিরোজপুরে পরিচয় হয়েছে। তিনি এখানে মধু বিক্রি করতে এসেছিলেন, কিন্তু মধু বিক্রি করে যখন শেষ হয়ে গেছে সেই সময় তার সঙ্গে দেখা হয়েছে লিমনের বাবার, যে তার বাড়িতে গেলে কিছুদিন পরে সে আবার মধু নিয়ে আসবে। লিমনের বাবা তখন ফোন নাম্বার রেখেছিল এবং নিজে শ্বশুরে গিয়ে মধু আনবে সেটাও জানিয়ে দিল। তারপর যখন লোকটা বাড়িতে গেল তখন সেই লোকটার বাচ্চা মেয়েটির হাতে একটা পুতুল দেখতে পাই। ফাজলামো করে ওই বাচ্চার হাত দিয়ে পুতুল নিয়েছিল, কিন্তু সেটা ধরার পরে হাতের অনুভবে কেমন খটকা লাগলো। লিমনের বাবা একসময় স্বর্ণের কারিগর ছিল, জানো তো তুমি? সাজু বলল, না, জানতাম না। লোকটা বলল, প্রায় 15 বছর সে কারিগর ছিল, তাই সে স্বর্ণের পুতুল ধরে কেমন একটা অনুভব হচ্ছে। সে তখন লোকটার কাছে জিজ্ঞাসা করে, পুতুলটা কোথায় পেয়েছে তারা? লোকটা বলে যে তিনি নাকি জঙ্গলের মধ্যে পেয়েছেন, তার লুঙ্গির পাশে নিয়ে এসে মেয়েকে দিয়েছেন। তখন সেই লোকটাকে বলে, রিমনের বাবা পুতুলটা সঙ্গে নিয়ে আসছে। তারপর ফিরোজপুরে এসে নিজের পরিচয় পুরনো বন্ধুর কাছে গিয়ে পুতুলটা পরীক্ষা করে, আর সেটাই ছিল তার চরম ভুল। সাজু বলল, চরম ভুল কেন? লোকটা বলল, কারণ সে যেহেতু কারিগর ছিল তাই চাইলে নিজের ঘরে বসে পরীক্ষা করতে পারত, কিন্তু যখন প্রমাণিত হয়েছে যে এইটাই খাঁটি স্বর্ণ তখন সেই স্বর্ণকার বন্ধুর শয়তানি আরম্ভ হয়ে গেল। সাজু বলল, কি রকম? লোকটা বলল, এত বড় স্বর্ণের পুতুল দেখে সে লোভে পড়তে পারে, স্বাভাবিক। সাজু বলল, তারপর? লোকটা বলল, লিমনের বাবা তখন তার বন্ধুর কাছে সেই মধু বিক্রেতার কথা বলে দেই। এটা ছিল দ্বিতীয় ভুল, কিন্তু বিশ্বস্ত বন্ধু তাই বলতে দ্বিধা করে নাই। সেই বন্ধু তখন পরের দিন মধু বিক্রেতার কাছে চলে গেল, কারণ যেখানে ওইটা পাওয়া গেছে সেখানে গেলে আরো সন্ধান পাওয়া যাবে এটা ভেবে। সাজু বলল, তারপর কি হয়েছে? লোকটা বলল, মধু বিক্রেতা তখন কৌতূহল হয়ে গেল আর বারবার কাহিনী জানতে চাইল। তখন তিনি সেই পুতুলটা যে স্বর্ণের সেটা তাকে বলে দেই। সাজু বলল, হাই আল্লাহ। লোকটা বলল, তখন মধু বিক্রেতা চলে এলো লিমনদের গ্রামে এবং খুঁজে বের করলো তাদের বাড়ি, কিন্তু লিমনের বাবা পুতুলের কথা অস্বীকার করেন এবং তাকে চলে যেতে বলে। তখন লোকটা গিয়ে সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে সবকিছু খুলে বলে। এবার আরেকটা লোকের জিদ্দা চকচক করতে শুরু করছে। তখন লিমনের বাবাকে বাজারে ডেকে পাঠালেন এবং এই গুনহুয়া সাধারণ ব্যাপারী হোটেলে বসে সবকিছু তাকে জিজ্ঞাসা করে। আস্তে আস্তে কথা ছড়িয়ে গেল 2-1 বড় বড় মানুষের কাছে, আর তাছাড়া ভিন্ন ভিন্ন সময়ে রাতের আধারে দেখা করতে আসতো।
কেউ কেউ হুমকি দিত, আবার কেউ চলে বলে কৌশলে কথা বের করতে চাইতো। সাজু বলল এসব নিয়ে তিনি টেনশন করতেন। লোকটা বলল হ্যাঁ, একদিন আমার কাছে গিয়ে বিস্তারিত সব খুলে বলে আর পুতুলটা আমাকে দেখায়। তখন সে বলছিল তার বিপদের কথা, তাকে যে কোনো মুহূর্তে কোনো কিছু করে ফেলতে পারে। সাজু বলল তাহলে তো লিমনের বাবা লোভী মানুষ, কারণ তিনি এটা একা ভোগ করতে চাইছেন। লোকটা বলল হ্যাঁ ঠিক, আমি তাকে সেটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে ভুল বুঝে সে চলে যায়। তার 3 থেকে 4 দিনের মাথায় এরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। সাজু বলল সেই পুতুলটা কোথায়, কেউ জানে? লোকটা বলল এই পর্যন্ত না, লিমনের বাবা সেটা নিজে মনে হয় লুকিয়ে রেখেছে। তখন সাজু বলল এই সমস্ত ঘটনা পুলিশের কাছে না বলে কেন আমাকে বলতে আসছেন, জানতে পারি? তখন লোকটা বলল পুলিশের উপর বিশ্বাস নেই, আর তোমার কথা যখন জানলাম যে তুমি মোটামুটি বড়লোক বাবার সন্তান, তোমার বাবা লন্ডনে, আর তাছাড়া তুমি একজন গোয়েন্দা, তাই বলতে ইচ্ছে করছিল যদি তোমার একটু সাহায্য হতো এই খুনের রহস্য উন্মোচন করতে। তাই তোমাকে সেই পুতুলের রহস্য খুলে বললাম। এবার আমাদের সেই রহস্য দিকে এগোতে হবে। সাজু বলল সেটাই তো বুঝতে পারছি না। লোকটা বলল আচ্ছা তাহলে এখন আমি আসি, বেলা প্রায় দুপুর পেরিয়ে হয়ে গেল। সাজু বলল না, দুপুরে খাওয়া দাওয়া করে যান। লোকটা বলল না, আমি চলে যাব, কিন্তু আবারও তোমার সঙ্গে দেখা করতে হবে। সাজু বলল ঠিক আছে। তো এবার চলে যায় লিমনের কাছে। লিমনের যখন জ্ঞান ফিরছে, সে তখন তাকে একটা আবদ্ধ রুমে বন্দি পেল। সম্পূর্ণ নতুন স্থান, এমন ঘরের মধ্যে যে কিভাবে আসছে সেটাই বুঝতে পারছে না। বিছানার পাশে একজন চেয়ারে লাল গেঞ্জি পরে বসে আছে। তাকে চোখ মেলে যখন নাড়াচাড়া করতে দেখলো, তখন শরীর জারা দিয়ে বলল ডাক্তারের কথা তাহলে মিলে গেছে? লিমন বলল কে আপনি, আর আমি এখানে কেন? লোকটা বলল আমি কি সেটা তোমার জানতে হবে না, না জানলেও চলবে। তবে তুমি এখানে আছো কারণ তোমাকে এখন পুলিশের লোকজন অন্য হয়ে খুঁজছে। আমি বললাম পুলিশ আমাকে খুঁজবে কেন? লোকটা বলল পুলিশ আর শাহজাহান নামের হোটেলের মালিককে খুন করার অপরাধে তুমি একজন মোস্ট ওয়ান্টেড আসামি। আমি বললাম আমি কখন গুম করছি? সেদিন রাতে আমি তো ঘুমিয়েছিলাম, তারপর থেকে আমার কোনো কিছু মনে নাই। আসসালামু আলাইকুম। তো এই পর্বটা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কপিলিং আর রিপোর্ট করে দিও। আশা করি পরের পর্বগুলো খুব তাড়াতাড়ি তোমার মাঝে নিয়ে আসবো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ গাইস।